গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ১৬৫তম জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তার কথা বলতে গিয়ে আমাদের গুরুজিকে খুব স্মরণে এসে যাচ্ছে যে তখন গুরুজি সৎসঙ্গে বলছেন যে দেখো, উনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, উনি ৭বার সিদ্ধিলাভ করেছেন। এই ৭বার সিদ্ধিলাভ হওয়ার পর উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন। তার মানে ওনার যে সাধনাতে কবিত্ব শক্তি প্রকাশিত হয়ে গেছে। এটা একটা বিভূতি, মা সরস্বতীর এই শক্তি প্রকাশে বহু সাধনার পর, মানে ৭বার তিনি সিদ্ধিলাভ করেছেন। ৭বার সিদ্ধিলাভ করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার। তার এমন একটা উচ্চাঙ্গ অবস্থায় উঠে যেতেন, সেই অবস্থায় যে ভাব সৃষ্টি হতো, সেই ভাবের মধ্যে দিয়ে তিনি এই বিভিন্ন রকমের কবি এবং সাহিত্য সম্পর্কে বিভিন্ন রকম উনি রচনা করেছেন। তাই তিনি নোবেল পুরস্কার পাওয়ার সময় তিনি যখন যাচ্ছেন বিদেশে, সেই সময় যে উনি গীতাঞ্জলি রচনা লিখেছিলেন, যেটা ওই সময় জাহাজে দেখে উনি সেই গীতাঞ্জলিটা উনি ট্রান্সলেট করেছিলেন। তাই এটা মানে সাধারণ কোনো মানে শক্তির দ্বারা হবে না, সাধারণ কোনো পণ্ডিতের দ্বারা সেটা হবে না। তাই তার সেই ভাবরাশি কী করে লেখনীতে এসেছিল, সত্যি মা সরস্বতী যেন তার ভেতরে আবির্ভূত হয়েছে। একটা তত্ত্ব আছে যেমন বিভিন্ন রকম শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, ওই বিষয়ে আমাদের মধ্যেই আছে। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এটা এডুকেশন জব ইনভেন্টমেন্ট, তো এটা ম্যানিফেস্টেশন পারফেকশন চাই সাধনা। এই সাধনা ছিল না, ওনার ভেতরে বিশ্বকবি মহাভাব আগে থেকেই ছিল, প্রকাশিত হয়ে গেছে। খুব ছোটবেলায় যখন ৮ বছর ৭-৮ বছর বয়স ছিল, তখন ওনাদের জোড়াসাঁকোর বাড়িতে মহিষী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানিয়েছিল। সব আমাদের ওই একই জায়গাতে রয়েছে। পরবর্তীকালে আমাদের যেমন ঝামাপুকুরে মানে একটা মানে আমাদের অনাথ ছেলেদের শিক্ষার জন্যে, তাদের উচ্চ শিক্ষার জন্য যখন আমরা ওখানে একটা বই দিচ্ছে, একটা ছোটো একটা বই প্রাপ্ত হয়েছে, সেই সময় আমি ভুল শিক্ষা দিয়ে দিয়েছি। ওই যেটা পড়া যায় ঝামাপুকুরে, তার পাশে হচ্ছে ঝামাপুকুর টোল, ওখানে অনেক সাধু সন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, রামকুমার চট্টোপাধ্যায় ছিল। ওইখানে থেকে আমাদের যে জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়িতে, ওখানে আমি গিয়েছিলাম, এই সাথে করে নিয়ে ওখানে গিয়েছিলাম। ওখানে স্মৃতি হয়েছিল, সৎসঙ্গ হয়েছিল। সেই ওই সৎসঙ্গ হওয়ার পর যিনি আমাদের নিয়ে গেছেন, তিনি ওখানে থাকতেন আর কি, তারা ওখানে ওদের রবীন্দ্র জয়ন্তী যে রবীন্দ্রনাথের যে রবীন্দ্র ভারতীর হোস্টেল, স্টুডেন্টস হোস্টেল, কিন্তু ওইটা স্টুডেন্টরা থাকেন তার কথা না, ওইটা আমি ওই রবীন্দ্র ভারতীর যত কর্মচারী ছিল তারা থাকতো। এই কর্মচারী আমাদের একজন ছিল আর কি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে থাকতো। আর গুরুজি কেউ ওই বাবা এই আমার এটা পড়াতে আসি, এইটা আমরা কি পাই, এটা আমি পেয়েছি।
এইটা আমার জন্য থেকে যাবে। দেখো, ঈশ্বর তো সত্যের পথে থাকে, তুমি সত্যের পথে থাকো, পেয়ে থেকে এটা প্রাপ্ত নিশ্চয়ই তোমাদের ঠাকুর সাহায্য করবে। মা জগদম্বার ইচ্ছা সরকার যারা ওটা হক ওটা পাওয়ার জায়গা হচ্ছে তারা পাচ্ছে না, তো এখন দেখো তুমি মাকে রাখো। তারপরে কিছুদিন পরেই ওরা যা সত্যিকারের ওখানকার পাওয়ার যোগ্য তাই পেয়ে, আর এরা থেকে ওখান থেকে চলে গেল। কিন্তু দেখো, গুরুজির সবসময় সত্যের দিকে দেখেছেন, কিন্তু ওইখানে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি ওই ওনাদের বাড়িতে তো ছেলে পেলে ছিল, সব একটা জায়গায় রাখতে হবে খামারের মতো। তা ওনাদের ঠাকুর আপনি যখন এসেছেন আমাদের এই ছেলেদের সব আশীর্বাদ করে যান, যাতে এরা জীবনে বড় হয়ে করতে পারে, জীবনে সমস্ত প্রতিভা যাতে প্রকাশিত হবে। ঠাকুর গিয়েছিলেন, ওই দেখে ঠাকুরটা আশ্চর্য হয়ে গেছে। আর অনেক প্রায় 35-40টা বাচ্চা আসা বাড়িতে আছে, এসে নিয়ে এসে ঠাকুরের প্রণাম করা। তখন মানে ঠাকুরটা একবারে নিয়ে নেয় ওই মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই রবীন্দ্রনাথের মাথায় হাত দিয়ে বলছে, এ বিশ্ববরণ্য হবে, এ বিশ্ববরণ্য হবে। দেখো, এই সব ছেলেদের মাঝে রয়েছে, কিন্তু ওকে ওর ভেতর থেকে এমন একটা জ্যোতি মানে বেরোচ্ছে এবং নিঃসারিত হচ্ছে যে ওর ওরাটা দেখি বোঝা যাচ্ছে ওর বিরাট সিদ্ধায় আছে। এই সিদ্ধা একদিন থেকে প্রকাশিত হবে। ঠাকুর তখনই চেয়ে হবে, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তখন 8 বছর বয়সে। যাই হোক, আমি ওই আমাদের ঝামাপুর আশ্রম, ওখান থেকে আমাদের কেশব সেনের বাড়ি ওখানে গেছিলাম। কেশব সেনের অনেক ইতিহাস এর সময় তো কেশব সেনের বাড়িতে ঠাকুরের অনেক লীলা আছে। উনি ব্রহ্ম সমাজের লোক ছিলেন, আর এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজের। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত মানে ব্রহ্ম সমাজে ব্রহ্ম ধর্মের সমস্ত ভাবটাকে তিনি কবিতার মাধ্যম দিয়ে প্রকাশ করেন। তাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সঙ্গীত সব শুনতে গেলে ওই ব্রহ্ম সমাজের সঙ্গীত আমরা ভালো লাগে। তাই সমস্ত বহু মানে গান তিনি রচনা করেছেন এই ব্রহ্ম সমাজ থেকে। পরবর্তীকালে অন্যান্য দেখুন বাংলাদেশ থেকে বাংলাদেশের নদী নানা খাল খন্ডার জায়গা এসেছে, ওখানে গিয়ে যে লালন ফকিরের সংস্পর্শ লাভ করেছে ইসরায়েলের, সেখানে ওই যে লালন ফকিরের যে গান বাউল গান লোকগীতি এমনভাবে দুজনের লালন ফকির এবং মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ভাবের মিলনে উনি ঈশ্বরীয় মহাভাবকে কত সর্বস্বাভাবিক করে মানুষের অন্তর্জগতে পৌঁছে দিয়েছে। যে মানসিক আধ্যাত্মিক ওই গান শুনলে মানুষের মানে একটা উদাস হয়ে গিয়ে সেই অসীম শক্তির কাছে পৌঁছে দিয়েছে। ওনারে ওইখানে রায়বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য যে উনি ওই জমিদার সেরেস্তার ওই কাজ জানিয়ে দিয়েছেন, আমি ওখানে যাবো, হ্যাঁ গিয়ে আমি ওখানে লালন করেছিলাম, তাই লালন করেছিলাম। আর বলতে যে লালন ফকিরের কাছে যা আছে আমিও যা লিখেছি তারও আরো উন্নত ধরনের ভাবকে লেখনের মধ্যে মিশছে। তাই এই বাবু বহু গান আর মিশ্র আমাদের বাংলা সঙ্গীত জগতের মিশে গেছে, একটা হয়ে গেছে। তাই আমরা ভাবি এখন যে আশ্চর্য ব্যাপার, বাংলাদেশ এমন একটা জায়গা যেখানকার প্রকৃতির এমন সৌন্দর্য ছিল, বহু মানুষের মানে অন্তর্জগতের প্রতিভা, সেই প্রতিভা মানে প্রকাশিত করে। এখন ভাবলে এটা মনটা খারাপ হয় যে এটা মানে কি ব্যাপার হচ্ছে।
হ্যাঁ, এক সময় উনি সবসময় বলে দিচ্ছেন, বলছেন যে বাংলাদেশে এত নারী নির্যাতন হয়েছে এবং এত মানুষকে কষ্ট দিয়েছে ওখানকার যারা প্রচারক সরকার এত কষ্ট দিয়েছে। দেখবে এমন এই যে কষ্টটা প্রকৃতি কিন্তু সহ্য করে না, একদিন এমন শক্তি নেমে আসবে, শক্তি নেমে আসবে, সেই শক্তি কিন্তু ওখানকার যে এখনকার যে মানে বিভিন্ন রকম যে মানসিকতা বেড়ে গেছে ওটা ওটাকে ছিন্ন করবে। মানে মহাপ্রকৃতি যে সূর্যের একটা সীমা আছে, যারা বিরাট প্রভাবকারী হয় তাদের থেকে একদিন সময় আছে, সেই সময় এখন আমাদের যখন সারা ধরে আমি সব দেখছিল বহুদিন পূর্বে আমাদের গুরুজিটা বলেছিল যে এই যে আমাদের দেশের মানুষের যে তাদের যে মানে কর্মজগৎ, সেই কর্মজগতের মধ্যে এমন বৈষম্যতা এসেছে, এমন একটা ভাব, যে কঠোর ভাবটা প্রকাশিত হয়েছে। এই কঠোর ভাবে এমন ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের দুটো জাতি স্ট্রং হয়ে গেছে, দুটো দেখো ওরা এমন ভাবে এই আমাদের ভারতের যে সংস্কৃতি, যে সংস্কৃতিতে সব জাত পাত মান সব একাকার হতে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের ভারতবর্ষের সেই মহাভারত সংস্কৃতি, সেই সংস্কৃতি ওই কঠোর মানসিকতা ভাগ হয়েছে, যেটা জঙ্গিপনা, দর্শকপনা, বিভিন্ন রকম বৈষম্য এনে দিয়েছে। তো এই ভাবটার মধ্যে গুরুজি বলতে দেখো এমন এই ভারতবর্ষ গোটা পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে মুসলিম আর একটা অমুসলিম। মুসলিম আর অমুসলিম, তাহলে মুসলমান যেটা সেটা একটা ভাগ হয়েছে, আর অমুসলিম মানে যারা মুসলমানের বাইরে রয়েছে, তারপরে সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব ওরা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। বিরাট দাঙ্গা মারা আজকে বুঝি সেই বড় ভাব, আমি আমরা ভাবকে যে বুঝিত করেছি যে গোটা পৃথিবীটা ভাগ হয়ে যাবে, আর সেই দিকে এগোচ্ছে এবং বলছিলেন এমন কথা বললেন যে সেই সময় আমি তো কাউকে বলতে বুঝিতে সবসময় বলে বন্ধু আছেন সেটা বলা হচ্ছে না, কিন্তু ভাবটাকে তো আমাকে ছাড়ছে না, বলে একদিন দেখবে আসবে বিরাট দাঙ্গা যুদ্ধ লেগে যাবে। আজকে তাই যদি কথা সে মনে করছে এই যে ভাব হয়েছে এই ভারতের যে সংস্কৃতির ধারা সেই ধারা কিন্তু ওই রকম সৎ মানসিকতা, ওই রকম ধরনের আধ্যাত্মিক মানসিকতা যারা আছে, যারা ওই বাউল মানসিকতার মানুষ, তারা তো একটা দিকে হয়ে যাবে। আর এই কঠোর শব্দ সব দখল করবো, সব নিয়ে নেবো, সব আমার আগে যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত ক্রমগুলি আবেগিত জগতে এমন একদিন এসেছে যে কিন্তু সেই জগতের সংস্কৃতি সেই সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। আসল যে সংস্কৃতিটা আসার কথা সেটা মানবতাকে নিয়ে আসছে, তাই তিনি সর্বপ্রতি ব্রহ্ম দর্শন করেছেন যে যখন আমার জ্ঞান দেখো অন্ধকারের ভেতর আসছে সেটি আসছে আলো। তুমি গভীর ধ্যান অবস্থায় থাকতে থাকতে এমন একদিন আসলে ওই গভীর অন্ধকার ভেঙে আলো আসছে। তাই কবিগুরু এইটা লিখেছেন, এই অন্ধকারের ভিতর হতে এই তো তোমার আলো, অন্ধকারের ভিতরে এই উৎসারিত এই তোমার আলো। ঠাকুর গভীর মানে যে থাকাটাতে তোমার শ্বাস প্রশ্বাস যদি রোগ হয়ে গেল, তখন তোমার ভিতরে তোমার অন্তর্জগতে পরমাত্মার আলো দিয়ে সব কিছু প্রকাশ করে। অন্ধকারের ভিতর থেকে
অবস্থা আমরা আলো অলরেডি চৈতন্যময় অবস্থাতেই রয়েছে। তাই আমাদের সকলের ভিত্তির পরমাত্ম বাস করছেন, তিনি আলো দিয়ে দেবেন। তাই প্রভু পরমানন্দ এবং যিনি আমাদের অন্তরের অন্তর্যামী সত্তা, তাদের সর্বদাই প্রার্থনা বিদ্যমানা সব প্রার্থনা করব। আজকে যে যুগগুলো লেগেছে তাতে আমাদের বহু জায়গায় বহু মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে, কিন্তু এখানে আমাদের তো একটা বিরাট অন্যায় এবং জঙ্গি ভাব, যে জঙ্গি প্রকাশ হচ্ছে, সেইটা গোষ্ঠী করুন তাদের মধ্যে এমন গোষ্ঠী কোথাও সেটা লেগে আছে। এটার জন্য তো মানুষের যেমন স্বাধীনতার সময়তে যে বড় বড় মনীষীরা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনের জায়গাটাকে যে ব্যবস্থা করেছেন তখন হয়নি, শুরু হয়নি। তো উনি আর কবিরঞ্জন মুকুন্দরাম চক্রবর্তী ওরা দুজনাই স্থির করে দিলাম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তা উনি বললেন তাহলে আমরা এখানে মহাত্মা ভগবান স্বরূপ দিয়েছেন বাবা খাবার, এই বাবা খাবার সঙ্গে আমরা দেখা করে যাবো। তো সেই সময়তে সেই বাবা খাবার সঙ্গে ওরা মানে ওই তারাপীঠের ওই স্টেশন রামপুরহাট স্টেশনে নেমে ওইখান থেকে হাঁটতে 6 কিলোমিটার প্রায় আমরা 6 কিলোমিটার যাওয়া সমস্যা আছে। সেই মোটামুটি পৌঁছে যাবে আমরা এই দুপুরের আগেই পৌঁছে যাবে। কবি আর এই কবি মুকুন্দরাম চক্রবর্তী আর বাবা খাওয়া এসে বলি না উনি তো এমনি স্বাভাবিকভাবে থাকে না, উনি তো পাগল। ওই যে উনি মায়ের ভোগ হয়ে গেল উনি ওই আমরা নদীতে সাঁতার কাটতে কাটতে চিন্তা কাটতে কাটতে বহু চলে যেত। এখনো যাই হোক, তো উনি যাওয়ার পরে উনি যাওয়া হতে যাচ্ছে আর মুকুন্দরাম চক্রবর্তী করেছে একটা নির্ভর হচ্ছে যে উনি অন্তর্জামী স্বরূপ মামা খাবার অপেক্ষা করে যখন বিকালে দিকে দেখি আপনি ঠাকুর আমাদের তো একটা ট্রেন আছে যে ফিরে তাহলে কি করে দেওয়া হয়, তখনই ও সঙ্গে আমার সঙ্গে লাগে আছে। সেই সময় মানে আশ্চর্য আমার ঝড়ের মতন দিকে একটা শব্দ অলৌকিক একটা ঝড়, সেই ঝড়ের মধ্যে একজন মানুষ ছোট 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 দাঁড়িয়ে কালো গায়ে মায়ের মা খুব খিদে পেয়েছে, খুব খিদে, খাবো খাবো দুধ খাবো দুধ খাবো দুধ খাবো দিয়ে রে এর করতে করতে তারপরে সেই পাথরের শিলা মূর্তি মায়ের মূর্তিতে ওই মায়ের দুধ খেতে ওরা দিনা অভাব হয়ে পাথরের মূর্তি পাথরেতে দুধ কাটার চেষ্টা করছে, সে কি করে হবে? তারপরে এক মাথা দেখছি দুধ গড়িয়ে চলে আসছে, একদম মেঝে দিয়ে চলে যাচ্ছে। কি বাবা, আমার দেখলাম পাথরের মূর্তিতে দুধ খাচ্ছে, দুধ গড়িয়ে যাচ্ছে। তাহলে এই মহাযোগী মহাসাগর বাবা খাবার সমস্ত পদার্থ কিন্তু সব পদার্থকে চরম অবস্থায় যে নিয়ে চলে যেতে পারে, পদার্থকে রূপান্তর করবে, এইটাই হলো সূর্য বিজ্ঞান শক্তি বলে পদার্থ রূপান্তর করতে পারে। তারপরে পাথরের মূর্তি থেকে তখন মাই তো বেরিয়ে আসছে দূর দূর, তাই ওনারা আশ্চর্য কিন্তু ওই একদম এমন অবাক হয়ে গেল, এই মানুষটা পাথর থেকে দুধ বার করলো, তাহলে কে মানুষ? তারপরে ওরা যখন বলবে তোরা এসছিস কে, তোর বলছে যে আমি শান্তিনিকেতনে আমি ওখানে করছি, আশ্রম বানাচ্ছি, তাই আরো আমি এখন এই কবিতা রচনা
তোর বড় চোখটা কি বুঝে আছে বাবা? ফুটুস করা কি যন্ত্র বুঝে মনে হচ্ছে? কোমরে ছিল। যা ফেলে যায়, নালে বিপদ হবে, যা। বিপদ হবে মানে তখন কারণে খুব চেকিং হতো স্টেশন চত্বরে। তাও গিয়ে মানে ফেলে দিয়ে ফেলে দিয়ে এলো, দিয়েছে ফেলে দিয়েছিস তো? না, আমাদের দেরি হয়েছে, ফেলে দেবো। তারা আমি তো প্রসাদ দিই না করে একটা ভাড়ে করে মানে মিষ্টি মেরে প্রসাদ তাদের মানে একটা নিয়ে দিয়ে পড়ে গেছে, দিয়ে আস্থান করে দিয়ে দিয়ে আর খাবো বেড়াতে কবেটা ভাসিয়ে বলে পাথর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে কবি যখন বলছে যে পাথর জ্যান্ত বেরিয়ে তুমি শাখা যে পাথর থেকে দুধ বেরিয়ে এলো আর ওর পছন্দ যে পছন্দ খারাপ হয় খেয়েছে যে অমৃত এত স্বাদ এবং পৃথিবীতে এরকম খাওয়া হয় দিয়ে খেয়ে ওরাও মানে অমৃত হয়ে গেছে এই মশাটা খেয়ে দিয়ে বাবা আমাকে আশীর্বাদ করুন আমার চলে যাবো করে দিয়ে আমার কাপা মাথায় হাত দিয়ে যা বিশ্বকবি হবে তোর মতন কবি বিরাট প্রস্তুতি হবে এই বলে আর কবিগঞ্জ বলে তুমি কবি রচনা করবে তোমার মধ্যে এমন শক্তি আছে যে শক্তি মানুষ যারা স্বাধীনতা সংগ্রামে জীবনে মধ্যে তারা শক্তি প্রাপ্ত হবে তাই কবি গ্রামে গ্রামে স্বাধীন গান যে স্বাধীনতা দিবসের দিন গান ওই গান গাইতেন কবি রচনা করবে আর যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তাদের মধ্যে তারপরে এগুলো আমরা তাহলে এই চলে যেতে বলে পরে বলছেন ওই আমরা এলাম না কে যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে সবাই রাস্তা কিভাবে উড়ে চলে এলাম হাওয়ায় উড়িয়ে নিয়ে তারপরে ওইখানে যে ওখানে যে গেছে না দেখে কাটা গোড়া শরীর মানে সাহেব না তারা ওই কি করবে না চেকিং হচ্ছে তারপরে আর হাত তুলছে চেক করবে কিছুই নেই যা বাবা এই দেরি তো আমাদের বাবা মাছি দিল নাগরদের ধরে দিয়ে চলে যাবো তাদের বাস দিয়ে তো ওখানে গিয়ে এই শুরুই ঠাকুর বাবা খাবারকে চিন্তা করছে যে বাবা অন্তর্জন ভগবান দিয়ে তারপরে ওখান থেকে চলে গেল এইরকম যাবো মহাপুরুষ আবির্ভূত মানুষের মধ্যে যে দুর্বলতা থাকে সেই দুর্বলতা দূর করার জন্য মানুষের যে প্রেরণা শক্তি যে অন্তর্জগতের অসীম শক্তিকে আবির্ভূত করে এইভাবে যে তারপরে বই তাই যে বাচ্চাটার মধ্যে বই ৩৯টা ছেলে ছিল তখন জোড়াসা করে আর তখন ঠাকুর এসছে তো ঠাকুর এই ছেলেগুলোকে এসছে আমি আশীর্বাদ করবো আর ঠাকুর গিয়ে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা খাবে আর দুটো ছেলেদের বলে ওর মাথা ও ওই ঠাকুর যারা ব্রহ্ম সমাজ নিয়ে খুবই করত তাদের ঠাকুর মজা করে রস তৈরি করতো যেসব তুই তো ব্রহ্ম সমাজের ছোট ব্রহ্ম তুই তো ব্রহ্ম সমাজের লোক আমি তো হরিনাম ঠাকুরের সর্বময় জাতি তোরা ব্রহ্ম সমাজের লোক বেদান্ত নিয়ে দিয়ে যা মানে ঠাকুর তো কেশব সেনকে তখন চেষ্টা করে बहुत जहाँ देशांती जोन गाছে যদি এ তো আমার যদি এই কেসও তো মানে এক পয়সা ছোট্ট করে আর নড়ে নামা মানে 100 টাকার করে তো সবাই যারা ধর্মজগতে পড়াশোনা ও যেন বড় গাছ এই বড় গাছের তলায়
তাই দেখো ওইখানটা আমি দিয়েছি যে এদিকে ঠাকুর এসেছিল, আবার ওদের কাশি পুজো ওখানে স্বামী বিবেকানন্দ সাধনা হয়েছিল, তারপরে অনেক কম মানে কমা ধারে এসেছে ভাইব্রেশন। আজকের দিনে আমরা চিন্তা করছি যে আমরা এখানে বসে আছি, কিন্তু আমরাও বসে বসে থাকবো না। অন্তর জগতে ভগবানকে সবসময় প্রার্থনা দেবে, যারা ওরা যোগী এবং অসুর শক্তি স্বরূপ, যারা আমাদের ভারতকে এইভাবে নানাভাবে আঘাত করে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বিভিন্ন রকম, আর যা দেশ মাতৃকা সেবায় বারে বারে এরকমভাবে আমাদের এই ভারতবর্ষে ওরা আক্রমণ করছে। এই আজকে সমস্ত যোগী যারা মানে অমনসক যাদের মানে প্রকাশ দেওয়া, তাদের সঙ্গে মানে আমাদের ভারতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে সমস্ত আমাদের ভারতের যে সর্বত্যাগী সন্ন্যাসী সৈনিকগণ যে নানা রকমভাবে ভারতের এই মানে ভারত মাতা যাদের ক্ষতি না হয় তাদের তারা নিজের জীবন দান করছে। তাই আজকে দিনে আমরা সেই সমস্ত শহীদদেরও সম্মান জানাতে শ্রদ্ধা করছি, এবং যারা দেশের সেবার জন্য নিজের জীবন দান করছে তাদেরও আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের খুব দুঃখের দিন, বহু মানে মানুষের জীবন চলে গেছে, বহু কিছু ক্ষতি হয়ে গেছে। সেটা যে অনেক ওখানে বর্ডার সীমানা থেকে অনেক ব্যক্তি এদিকে করছে, ঢুকিয়ে সব করছে। দেখা যাচ্ছে এতে শুনে কষ্ট লাগছে যেভাবে মানুষের নিজের জীবন বিসর্জন দিয়ে ভারতের এই যে স্বাধীনতা রক্ষা করছে। তাদের এই অসাধারণ যে দান অবদান, সেই অবদানের জন্য ভগবান যেন তাদের রক্ষা করে। উনি তো করেছিলেন কোন জায়গায় বোম্বিং হবে আর কীভাবে হবে সব করেছেন, বললে তো আটক করে দিয়ে ভয় নেই। কিন্তু গুরুজি বলেছেন না, গুরুজি আমি তো বলি তুমি বলছো তখন আসতে বলে চোখে বিড়াল যাবে বলছি কেন, আমি যখন এই কথা বলি তখন আমার অন্তর্জগতে এইগুলো ভেসে ভেতরে যা হবে পরে সব এগিয়ে আসে। আমি বলছি তাই দেখছি বুঝে না, দুটো বিষয় পড়ে আছে, এটা হবে বোম্বিং হবে এবং বর্ডারের থেকে আরেকটু এগিয়ে ভেতরে দিকে